সহনাগরিকের পক্ষ থেকে আহ, আজ একটি লাইভ আমরা অ্যানাউন্স করেছিলাম। আমরা সেই লাইভে আজকে চলে এসেছি। আমাদের একটু দেরি হয়েছে, তার জন্য আমরা যারা অনুষ্ঠানটি দেখবেন তাদের কাছে অলরেডি ক্ষমা প্রার্থী। আসলে কিছুটা প্রাকৃতিক দুর্যোগের জন্যই এই সমস্যাটা হয়েছিল, কিছু করার ছিল না। আহ, আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন ডক্টর সুজয় কুমার দে। সুজয় বাবু 2017 সালে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে সিসিইউ ইউনিটে জয়েন করেন এবং তার সঙ্গে উনি থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিটের দায়িত্বও নেন। সেই দায়িত্বগুলি সুচারুরূপে পালন করার পর 2020 সালের মার্চে যখন প্যান্ডেমিক পরিস্থিতি তৈরি হয়, তারপর সেখানে তখন একটা করোনা টেস্টিং ল্যাবের সেট আপ করার চিন্তা ভাবনা করা হয় এবং সেই যে টেস্টিং ল্যাব, ভাইরাল ডিজিজ রিসার্চ ল্যাবরেটরি, তার দায়িত্বে সুজয়বাবু আসেন মে মাস থেকে। এবং সেই সময় থেকে ওখানে সমস্ত দায়িত্বপত্রগুলো উনি সামলেছেন সফলভাবেই। বর্তমানে উনি এর পাশাপাশি ওখানে যে টিউবারকুলোসিস কন্ট্রোল ইউনিট, তার দায়িত্বেও আছেন উলুবেড়িয়া মহকুমা হাসপাতাল, যে সুপার স্পেশালিটি হসপিটাল সেখানে। এবং আজকে বিশেষ দিন, সেই দিনে আজকে এই হাসপাতালটির নতুন নামকরণ হয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আমরা আজকে আমাদের মধ্যে সুজয়বাবুকে পেয়ে খুবই আনন্দিত। উনি আমাদের আজকের যে অনুষ্ঠান করোনা টেস্টের খুঁটিনাটি, সেই বিষয়ে কিছু জানাবেন। আমরা আমাদের এই লাইভে, সহনাগরিকের লাইভে, সুজয়বাবুকে আন্তরিক স্বাগত জানাই। প্রথমেই আমি আমার অশেষ ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে এই প্যান্ডেমিক মুহূর্তে এই বক্তব্য রাখার সুযোগ করে দেওয়ার জন্য ডক্টর সায়ন পাল, বর্তমানে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে কর্মরত, পল্লব দত্তবাবু, ফিজিক্সের সম্মানীয় মাস্টারমশাই, বরাকরে একটি স্কুলে কর্মরত, এবং সহনাগরিক এই এনজিও, যারা আশা করি আগামী দিনে আরো বড় জায়গায় যাবে, তাদেরকে সকলকে, এবং যারা এই মুহূর্তে লাইভ প্রোগ্রামে রয়েছেন তাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে এই বক্তব্য রাখবার অনুকূল পরিস্থিতি তৈরি করার জন্য ধন্যবাদ জানাই। আমি অ্যাকচুয়ালি শ্রোতা, বক্তা কম, এরকম লাইভ প্রোগ্রামে খুব কমই এসেছি, ফলে তো আমার বলবার বাচন ভঙ্গি খুব একটা ভালো নাও হতে পারে এবং অনেককে ভালোভাবে বোঝাতে নাও পারি। এবং একটা প্রবলেম আমার বেশিরভাগ সময়, যেটা আগেই বলে রাখি, হেঁটে হেঁটে কথা বলার অভ্যেস, তাই স্টুডিওতে বসে কথা বলতে একটু বিড়ম্বনায় পড়ছি। তো সেই দোষ ত্রুটিগুলো, এবং হচ্ছে যে আমি অতটা টেক সাভি এখনো হয়ে উঠতে পারিনি। সবে করোনার আসার পরে হয়তো কিছু টেকনোলজিক্যালি কিছু জিনিসের উপর ডিপেন্ড করতে হয়, জুম মিটিং, তারপরে StreamYard, কিছু সফটওয়্যারে এসছি, তো সেগুলো এখনো সরবরাহ হয়ে ওঠেনি। কিছু বোঝ ত্রুটি থাকলে মার্জনা করবেন। কারো কোনো কোশ্চেন থাকলে চ্যাট বক্সে লিখে পাঠাবেন, যতটা পারি উত্তর দেওয়ার চেষ্টা করব। বলুন। অবশ্যই আমরা তো আপনার কাছ থেকে এই বেসিক জিনিসগুলো জানবো, এবং প্রশ্ন আমাদের কাছে আসে, প্রশ্নের উত্তর আমরা একেবারে শেষ পর্বে গিয়ে দেবো, কারণ তার আগে অনেকের প্রশ্ন থাকে যেগুলো আলোচনার মাধ্যমেই ক্লিয়ার হয়ে যায়। তো একদম প্রথমে যেটা আপনার কাছ থেকে জানতে চাইবো সেটা হচ্ছে যে কোভিড সংক্রান্ত এই যে টেস্টগুলো মোটামুটি কি কি আছে, মানে কি কি পরীক্ষা কোভিড ডিটেকশন থেকে আরম্ভ করে টোটাল প্রক্রিয়াটার মধ্যে মানুষকে করতে হতে পারে, কি কি টেস্টের মধ্যে দিয়ে তারা যেতে পারেন? অ্যাকচুয়ালি কোভিডটা হচ্ছে ডিজিজের নাম, বা করোনাটা হচ্ছে ডিজিজের নাম, আর WHO ট্যাক্সোনমি অনুযায়ী ভাইরাসটার নাম হচ্ছে SARS-CoV-2। তো ভাইরাসটা শরীরে অ্যাক্টিভ স্টেজে রয়েছে না ইনঅ্যাক্টিভ স্টেজে রয়েছে, না ভাইরাস রিলেটেড কিছু অসুবিধা তৈরি হয়েছে, সেগুলো বোঝবার জন্য ব্যাটারি অফ টেস্ট রয়েছে। তা প্রথমে আমরা যদি বলতে চাই, প্রথম দিকে এবং শুরু থেকে 2019 সালে নভেম্বর মাসে, নভেম্বর 2019, প্রথম চায়না ইউহানে কোভিড আউটব্রেক নোটিশ হয়। তারপর ব্যাটারি অফ টেস্ট এসছে,
কিছু টেস্ট থেকেছে, কিছু টেস্ট চলে গেছে। যে টেস্টটা এখনো পর্যন্ত সবার মুখে মুখে, যে টেস্টটার নাম ধরে টিল টুডে গোল্ড স্ট্যান্ডার্ড, অনেক কিছু করেও মানে জেনেটিক মেটেরিয়াল আইডেন্টিফিকেশন করার জন্য আমি যে ডক্টর সুজয় বা উনি যে পল্লব বাবু, প্রত্যেকটার জন্য আমাদের অণুজীব থেকে আরম্ভ করে মানুষ সকলের বেঁচে থাকার মূল রসদ হচ্ছে নিউক্লিক অ্যাসিড। তো আমাদের ইউ মানে যারা উন্নততম প্রাণী বা মানুষ, তাদের ক্ষেত্রে নিউক্লিক অ্যাসিড মেটেরিয়ালটা আমরা নিয়ে দু ধরনের নিউক্লিক অ্যাসিড মেটেরিয়াল থাকে, ডিএনএ এবং আরএনএ। তো ডিএনএ থেকে আমরা জেনেটিক সিকোয়েন্স স্টাডি করি। তার এক্সাম্পল আপনারা দেখেছেন, খুব কমনলি নিউজ পেপারে দেখেন ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট, ডিএনএ প্রোফাইলিং, এ সমস্ত শুনেছেন। তেমনি কোভিডের একটা জেনেটিক মেটেরিয়াল রয়েছে। ভাইরাস বলে ভাইরাসের ক্ষেত্রে একটাই জেনেটিক মেটেরিয়াল হয়, হয় আরএনএ নয়তো ডিএনএ। আবার কিছু কিছু ভাইরাসের দুটোও জেনেটিক মেটেরিয়াল হয়, ভুল বললাম। তো এর ক্ষেত্রে একটি জেনেটিক মেটেরিয়াল রয়েছে, সেটা হচ্ছে আরএনএ। সেই আরএনএটা সিকোয়েন্সটাকে আইডেন্টিফিকেশন করতে হবে। তো করোনার জন্য স্ট্যাম্প মারা কিছু জেনেটিক সাবস্টেন্স রয়েছে, সেই জেনেটিক সাবস্টেন্সটাকে ধরবার জন্য পরীক্ষা করা হয়। সেই টেস্টটা সব থেকে যেটা প্রায়োরিটি পায় সেটা হচ্ছে আরটিপিসিআর, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ পলিমারেজ চেন রিঅ্যাকশন। তারপরে এসেছে যেটা, যে আরটিপিসিআর করতে আপনারা দেখেছেন বিভিন্ন গভর্নমেন্ট হসপিটালে গেছেন, প্রাইভেট সেটআপে গেছেন, স্যাম্পেল দিতে সমস্যা, স্যাম্পেল দিয়ে রিপোর্ট আসতে সমস্যা। সেই জন্য ফাটাফট করার জন্য একটা স্টেট মেথড এসছে, তার নাম হচ্ছে অ্যান্টিজেন টেস্ট, র্যাপিড অ্যান্টিজেন কিট টেস্ট। তারপরে তারও কিছু প্রবলেম রয়েছে, সেই প্রবলেমগুলোকে ওভারকাম করার জন্য তারও আপগ্রেডেশন করে একটা নতুন টেস্ট এখন এসছে, ফেলুদা টেস্ট। যদিও এখনো বাজারে সেরকম ভাবে ওটা প্রচলিত হয়নি। ফেলুদার পরবর্তী আবার একটা টেস্ট এসছে, রে টেস্ট, মানে ফেলুদার যিনি রাইটার। এটা গেল করোনার টেস্ট। কোভিড ভাইরাস শরীরে ঢুকলে সেটা একটা অ্যান্টিজেন। যে কোনো অ্যান্টিজেন শরীরে ঢুকলে সেই অ্যান্টিজেনটাকে নিষ্ক্রিয় করার জন্য আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় অ্যান্টিবডির মাধ্যমে। তাহলে অ্যান্টিবডি ডিটেকশন একটা মেথড। অ্যান্টিবডি ডিটেকশনে দুটো মেথড রয়েছে, একটা আইজিএম, ইমিউনোগ্লোবুলিন এম, যেটা অ্যাকিউটলি স্টেজে পাওয়া যায়। আর 14 দিনের আগে হয়েছিল কিনা, লাস্ট 3 মাসের মধ্যে হয়েছিল কিনা দেখার জন্য যেটা করা হয় সেটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন জি। এই দুটি গেল। এবার হচ্ছে যে রোগ হয়েছে, রোগ হয়ে রুগী ভালো আছে না খারাপ আছে, কোন দিকে যাবে, সেগুলো দেখবার জন্য যেগুলো করা হয় তার মধ্যে সব থেকে 3টে খুব ইম্পর্টেন্ট হচ্ছে। 1 নম্বর হচ্ছে সিবিসি, 2 নম্বর সি রিঅ্যাক্টিভ প্রোটিন, 3 নম্বর ডি ডাইমর। সিবিসি মানে কমপ্লিট ব্লাড কাউন্ট, 2 নম্বর সি রিঅ্যাক্টিভ প্রোটিন যেটা, আর 3 নম্বর হচ্ছে ডি ডাইমার। এবার হচ্ছে কারো লিভারের সমস্যা থাকতে পারে, কাউকে রেমডিসিভির ইনজেকশন দিতে হতে পারে, সেই অনুযায়ী যে টেস্টটা করা হয় তার নাম হচ্ছে এলএফটি, লিভার ফাংশন টেস্ট। তার মধ্যে দুটো ইম্পর্টেন্ট, টোটাল বিলিরুবিন আর এসজিপিটি, লিভার এনজাইম এসজিপিটি। কেউ কেউ বলে এটাকে এএলটি। এবার গেল। আর তারপরে যদি চলে আসেন আপনার, আপনারা শুনেছেন যে কোভিডে 8তম দিন থেকে 11তম দিনে সাইটোকাইন স্টর্ম, প্রচন্ড পরিমাণে সেল থেকে প্রচুর পরিমাণে কেমিক্যাল ফ্লুইড নির্গত হয়। সেই সাইটোকাইন স্টর্মটাকে ধরার জন্য একটা ওষুধ খুব বাজারে প্রচুর দাম, প্রচুর কাম, তার নাম শুনেছেন, তার নাম সেই টেস্টের নাম হচ্ছে ইন্টারলিউকিন 6, যেটা আলটিমেটলি কোভিডে যখন সাইটোকাইন স্টর্মে একজন ল্যান্ড করে সে বাঁচবে কি মরবে ইন্টারলিউকিন 6 এর উপর ডিপেন্ড করে। সেই ইন্টারলিউকিন 6 এর ব্লক করবার জন্য টসিলিজুম্যাব দেওয়া হয়। আর যেগুলো কিছু প্যারাফার্নিয়াল টেস্ট রয়েছে, ডায়াবেটিক কন্ট্রোল করতে হয় ডায়াবেটিক পেশেন্টদের জন্য, তাদের জন্য ব্লাড সুগার এস্টিমেশন করা হয়। লাস্ট 3 মাসে ব্লাড সুগারের জন্য HbA1c আছে, রেনাল প্রোফাইলের জন্য ইউরিয়া ক্রিয়েটিনিন আছে। তো তারপরে হচ্ছে ইনফ্লামেটরি মার্কার দেখার জন্য আর কি যে সমস্ত টেস্ট রয়েছে, যেমন হচ্ছে প্রোক্যালসিটোনিন, ফেরিটিন, এলডিএইচ, মাসেল ডিস্ট্রাকশন বা লাং টিস্যু ডিস্ট্রাকশন হয়েছে কিনা দেখার জন্য LDH3 স্টাডি করা হয়। দিস আর দ্য ইম্পর্টেন্ট টেস্ট ফর কোভিড টেস্ট ডিটেকশন। আমি 10 সেকেন্ডে বিরতি নেব। মনে হচ্ছে ওনার ফোনে কোনো ফোন এসছে।
সেজন্য কানেকশনটা আবার অসুবিধে করছে আর কি। অথবা বৃষ্টির জন্য হতে পারে। আপনাদের অনুরোধ করবো একটু আমাদের সঙ্গে থাকবেন। বৃষ্টির জন্য আমাদের অনুষ্ঠানটা একটু এমনিতেই সমস্যায় পড়েছিল। আমরা অনুষ্ঠানটা সঠিক সময় শুরু করতেও পারিনি, সেই জন্যই একটু কানেকশনের দিক ওদিক হবে, একটু সমস্যা হবে। ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি এবং ধন্যবাদও জানাচ্ছি। মোটামুটি যে টেস্টগুলো কোভিডের জন্য প্রয়োজনীয়, অনেকগুলো টেস্টের আমরা নাম জানলাম। আমরা সবের খুঁটিনাটিতে অবশ্যই ঢুকবো না। যে টেস্টগুলো বেসিক, যে টেস্টগুলো আমাদের করাতে হয় এবং যেই টেস্টগুলোর সম্বন্ধে আমাদের জানা প্রয়োজনও কিছুটা, এমন কিছু টেস্ট অবশ্যই থাকবে, যেমন আরটিপিসিআর, র্যাট এবং আরো কিছু টেস্ট আছে, ব্লাডের সিবিসি, সিআরপি। এই টেস্টগুলোর সম্বন্ধে বেসিকটা কিছু না জানলে আমাদের অসুবিধা, মানে আমরা যদি নিজেরা টেস্টটা দেখে কিছুটা ইন্টারপ্রিট করতে পারি তাহলে ভালো। সেইগুলোর দিকে আমরা মূলত ফোকাস করব এবং সেইগুলো সম্বন্ধে আমরা জানার চেষ্টা করব। উনি অনেকগুলো টেস্টই বললেন। সবগুলো টেস্ট তার খুঁটিনাটিতে যাওয়া এই স্বল্প পরিসরে সম্ভব নয় এবং আমাদের সেই সাধারণ মানুষের সেই টেকনিক্যাল নলেজও থাকে না, আমারই নেই। উম, সুজয়বাবু, লাইনটা কি আবার ঠিকঠাক হয়েছে? হ্যালো? মনে হচ্ছে কানেকশন একটা সমস্যা রয়েছে। আজকের এই ওয়েদার অনেকটাই দায়ী সেটার জন্য। হুম। হ্যালো। হ্যাঁ, বলুন। নমস্কার। এবার ঠিক আছে, আমরা আবার সরি ব্যাক ফর অন দ্য লাইন। ইন্টারাপশন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এবার বলুন। আমরা হ্যাঁ, যেখানে এবার ছেড়েছিলাম সেখান থেকে আবার শুরু করতে পারি। ঠিক হ্যাঁ, ঠিক ঠিক। আমরা অনেকগুলো টেস্ট সম্বন্ধে আপনার কাছে জানলাম। এবার অতগুলো টেস্ট সম্বন্ধে আমার মানে ডিটেল আলোচনা করা এখানে সম্ভব নয় এবং লেম্যানদের জন্য সেটা খুব বেশি প্রয়োজনীয়ও নয়। তো আমি যেটা প্রথমেই জানতে চাইবো সেটা হচ্ছে যে সব থেকে বেশি যে টেস্টার নাম আমরা শুনি, আরটিপিসিআর। আরটিপিসিআর সম্বন্ধে যদি আপনি সংক্ষেপে কিছু বলেন, আরটিপিসিআর টেস্টটা কি, এর যে সিটি ভ্যালু সেই ভ্যালুটা কিরকম, মানে কি ইন্ডিকেট করে ইত্যাদি। আচ্ছা, আপনার প্রশ্নগুলো খুবই যুক্তিযুক্ত এবং আমি একটার পর একটা ক্লারিফাই করব এবং লেমেনটা আমি বলার চেষ্টা করব একদম ফুল, ধন্যবাদ। মানে বোধা বাংলায় হাসি খুশি যতটা পারি বোঝানোর চেষ্টা করব। আরটিপিসিআর ব্যাপারটা যে তার লাস্টের দিকে একটা শব্দ আছে তিনটে অ্যালফাবেট দিয়ে, পিসিআর। পিসিআর শব্দটা মোটামুটি সায়েন্সের স্টুডেন্টরা 11-12 পড়েছিল। পলিমারের চেন রিয়াকশন। পলিমারের চেন রিয়াকশন মানে হচ্ছে একটা রিয়াকশন, একটা বিক্রিয়া। তো এখানে কাকে নিয়ে বিক্রিয়া করা হয়? জেনেটিক মেটেরিয়ালটাকে নিয়ে বিক্রিয়া করা। হুম। জেনেটিক মেটেরিয়াল বলতে হচ্ছে, আমি আগেও বলেছি, জেনেটিক মেটেরিয়াল হচ্ছে করোনা ভাইরাসের ক্ষেত্রে আরএনএ। আর আমরা যত উন্নততর হয়েছি তত আমাদের ক্ষেত্রে জেনেটিক মেটেরিয়ালে বলতে আমরা ডিএনএটাকে প্রাধান্য দিচ্ছি। এখন জেনেটিক মেটেরিয়াল প্রত্যেক কিছু পোর্শন প্রত্যেক প্রাণীর ক্ষেত্রে, প্রত্যেক অণুজীবের ক্ষেত্রে একদম সুনির্দিষ্ট হয়, যেটা তাকে অন্য প্রজাতি বা অন্য স্পিসিস থেকেও আলাদা করে। ইভেন আপনি যদি দুজন মানুষেরও জেনেটিক প্রোফাইল যদি আলোচনা করি, সেক্ষেত্রেও কিন্তু দুজনের জেনেটিক মেটেরিয়াল আলাদা হবে, ইন্ডিভিজুয়াল। এবং এই জেনেটিক মেটেরিয়ালটাকে আমরা বলি বংশগতির ধারক এবং বাহক। এবং আমাদের মেন্ডেল সাহেব এগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে গিয়েছে। তো এই জেনেটিক মেটেরিয়ালটা হচ্ছে ভাইরাসের ক্ষেত্রে যেহেতু একদম মানে অণুজীবদের মধ্যে সব থেকে নিচে রয়েছে, ওর ক্ষেত্রে রয়েছে
আরএনএ অথবা ডিএনএ। তা আমাদের সার্স কোভ টু, সার্স SARS-CoV-2, সার্স কোভ টু, এনার ক্ষেত্রে এই ব্যক্তিটির এই ভাইরাসটির ক্ষেত্রে তো জেনেটিক মেটেরিয়াল হচ্ছে আরএনএ। ওর একটা পার্টিকুলার সিকোয়েন্স রয়েছে যেটা শুধুমাত্র করোনা ভাইরাসের জন্যই প্রযোজ্য। অন্য কোনো ভাইরাস বা অন্য কোনো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ওই জেনেটিক মেটেরিয়ালটা কোনোদিনও মিলবে না। তো সেটা জিন ম্যাপিং করে বার করা হয়। তো আমরা সেজন্য আমাদের যুগ যুগ ধরে চলা বা ওয়াটসন ক্রিক যে মডেলটা আবিষ্কার করে গিয়েছিলেন, যে ডাবল হেলিক্যাল স্ট্রাকচার, বা তার এখানে তো সিঙ্গেল হেলিক্স। তো এই পার্টিকুলার সিকোয়েন্সটা নিয়ে কাজ করে সেই সিকোয়েন্সটা যেটা ওর ক্ষেত্রে সুনির্দিষ্ট, আবার শব্দটা বলছি, ওর ক্ষেত্রে সুনির্দিষ্ট, ওটাকেই ট্যাগ করে বা ওটাকেই ম্যাপ করে বার করাটাই হচ্ছে পলিমারেজ চেন রিয়াকশন। তো ওটা খুব কম পরিমাণে থাকে, তো সেটাকে হচ্ছে বাড়াতে হয়। বাড়ানোর জন্য আমরা হচ্ছে অঙ্কের জিওমেট্রিক প্রোগ্রেশন বা গুণোত্তর প্রগতির সাহায্য নিই। রিয়াকশনটা এমন ভাবেই হয়, একটা সামান্য বারবার হিট করতে থাকে। বেশ কতগুলো স্টেপ রয়েছে, বিভিন্ন স্টেপে ওই পার্টিকুলার কোডটাকেও খোঁজার চেষ্টা করে, জেনেটিক মেটেরিয়ালের পার্টিকুলার কোডটাকে বা ওই জিনের ওইটাকে খোঁজার চেষ্টা করে। ওই জিনের ওই ছোট্ট অংশটাকে খোঁজার যখন চেষ্টা করতে করতে সাইকেলটা রিপিটেশন করতে থাকে। একবার যদি পেয়ে যায় তাহলে সেটাকে ও তখন হচ্ছে গুণোত্তর প্রগতিতে মাল্টিপ্লিকেশন করতে থাকে। একবার যদি উনি পেয়ে যায় গুণোত্তর প্রগতিতে মাল্টিপ্লিকেশন করতে, তো সেইটাই হচ্ছে পলিমারেজ চেন রিয়াকশনে মেইন বেসিক ফান্ডা। আমি বোঝাতে পারলাম আচ্ছা। আপনাদের সবাইকে? মানে মানে মোটামুটি হচ্ছে ওটাকে একটা পেয়ে যাওয়ার পরেও 2 4 8 করে মাল্টিপ্লাই করবে। হ্যাঁ, একটা ছোট্ট জেনেটিক টুকরো, জিনের টুকরো, ওটাকে ও গুণোত্তর প্রগতিতে খুঁজে পেয়ে সেটাকে মাল্টিপ্লিকেশন করে, সেটাই জেনেটিক মেটেরিয়ালের বা পিসিআর এর ফান্ডা। তো অ্যাকচুয়ালি পিসিআরটা যখন তৈরি হয়েছিল সেটা ডিএনএ মেটেরিয়ালকে ডুপ্লিকেশন করা হতো বা ডিএনএ মেটেরিয়ালের অ্যাম্প্লিফিকেশন করা হতো। এখন এর ক্ষেত্রে আরএনএ, তো আরএনএটাকে ডিএনএ তে কনভার্সন করে তারপরে অ্যাম্প্লিফিকেশনটা করা হয়। সেই জন্য এর নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ বা আরটি-পিসিআর সংক্ষেপে। আচ্ছা। প্রথম যখন পিসিআর চালু হয়, আবার বলছি, তখন হচ্ছে ডিএনএ মেটেরিয়ালটাকে অ্যাম্প্লিফিকেশন করে ইনভেস্টিগেশন করা হতো। এর যাদের ক্ষেত্রে আরএনএ ভাইরাস, তাদের আরএনএটাকে ডিএনএ তে কনভার্সন করা হয়, করে কমপ্লিমেন্টারি ডিএনএ স্ট্র্যান্ড তৈরি করা হয়। তো সেই কমপ্লিমেন্টারি ডিএনএ স্ট্র্যান্ড তৈরি করে তার নিউক্লিওটাইড বেস পেয়ার অনুযায়ী তার অ্যাম্প্লিফিকেশন কমপ্লিট করা হয়। সেই জন্য এর নাম রিভার্স ট্রান্সক্রিপ্টেজ পিসিআর। ওকে। তো এবার হচ্ছে এটার আবার দুটো এখন এসে গেছে। কোনো বিক্রিয়ার ক্ষেত্রে, কোনো আরটিপিসিআর এর ক্ষেত্রে শুধুমাত্র ওর একটা পোর্শন ধরেই অ্যাম্প্লিফিকেশন করা হয়, সেটার নাম হচ্ছে সিঙ্গলেক্স। আবার কোনো কোনো ক্ষেত্রে ওর 3-4টে জেনের মধ্যে 3-4টে লোকাই গেছে, সেই 3-4টে লোকাইকে ট্যাগ করে তার অ্যাম্প্লিফিকেশন করা হয়। যেমন ই জিন, এন জিন, ORF1A, ORF1B। তো সেক্ষেত্রে মাল্টিপল জিনে যেহেতু অ্যাম্প্লিফিকেশন করা হয়, তো সেটাকে নাম হচ্ছে মাল্টিপ্লেক্স। একটা হলো সিঙ্গেলেক্স, একটা হলো মাল্টিপ্লেক্স। আচ্ছা, দুটোর আর কি সেন্সিটিভিটি একই জিন লেভেলের? সেন্সিটিভিটি ব্যাপারটাতে একটু পরে আসছে। তো আচ্ছা। এইটা হচ্ছে, এবার হচ্ছে প্রথম কথা, এই যে করা হয় একবারও জেনেটিক এই রিয়াকশন করার সময় রিয়াকশনের 3-4টে স্টেপ রয়েছে। ফার্স্ট হচ্ছে আপনার হচ্ছে হিটিং হবে, হিটিং এর পরে সেটাকে হচ্ছে থার্মোসাইক্লার বা পিসিআর মেশিনের মধ্যে দেয়া হবে, সেখানে 92°C ডিন্যাচুরেশন হয়, তারপরে অ্যানিলিং হয়, তারপরে প্রাইমিং হয়, তারপরে এক্সটেনশন। এই এতগুলো স্টেপের মধ্যে কোনো একটা স্টেপে ও হচ্ছে যদি মেটেরিয়ালটাকে ধরে ফেলে, তারপরে অ্যাম্প্লিফিকেশন করে একটা জায়গায় হচ্ছে স্টপ করে দেয়। তো এই ভাইরাল লোডের সাথে ভাইরাল লোডের সাথে সিটি ভ্যালুর অ্যাকচুয়ালি ব্যস্তানুপাতিক সম্পর্ক। সিটি ভ্যালু মানে সাইকেল থ্রেশহোল্ড, কতগুলো সাইকেল কমপ্লিট করলে ও জেনেটিক মেটেরিয়ালটাকে ধরতে পারছে, সেটাই হচ্ছে সিটি ভ্যালু, সাইকেল থ্রেশহোল্ড ভ্যালু। ওকে।
তো মোটামুটি আমাদের যে ডিটেকশনের জন্য যে টুলগুলো দেওয়া হয়, যেমন ট্রুন্যাট বা সিবিনেট বা পিসিআর, ইউজুয়ালি 40টা সাইকেল কমপ্লিট করা হয়। আর আগে দেখ, শুধু আমরা প্যান্ডেমিকের সময় জিনটাকে টার্গেট করে কাজ করি, কারণ জিনটা নট অনলি ফর সার্স-কোভ-2, এটা আরো অনেক ক্ষেত্রে H1N1 এর ক্ষেত্রেও পাওয়া যেতে পারে, যেটা অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা করে। তারপরে মিডিল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম ভাইরাসের ক্ষেত্রেও পাওয়া যেতে পারে। বাট ORF1A, ORF1B, এন কিছু জিন হচ্ছে আমার সার্স-কোভ-2 এর ক্ষেত্রে ভেরি মাচ স্পেসিফিক। তো এই কতটা অ্যাম্প্লিফিকেশন করে ধরতে পারলো, সেটাই হচ্ছে আমার সিটি ভ্যালু, সাইকেল থ্রেশহোল্ড। ভাইরাল লোডের সাথে সিটি ভ্যালুর হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল ব্যস্তানুপাতিক সম্পর্ক। এক সময় ভাইরাল লোড বা সিটি ভ্যালু নিয়ে অনেক মাতামাতি হয়েছে, সিটি ভ্যালু বেশি, সিটি ভ্যালু কম, সেই অনুযায়ী ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি চেঞ্জ করা হবে কিনা তাই নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে। আলটিমেটলি দেখা গেছে সিটি ভ্যালুর সাথে ট্রিটমেন্টের কোনো পার্থক্য কিছু নেই। একজন 25 বছর বয়সের লোকের সিটি ভ্যালু যদি বেশি হয়, আর একজন 30 বছর 70 বছর লোকের ডায়াবেটিক রেনাল প্রবলেম রয়েছে, তার সিটি ভ্যালু একই হলো, তার যেহেতু ইমিউনিটি কম, তার ক্ষেত্রে ওই একই সিটি ভ্যালুতে রোগে সাফার করার সম্ভাবনা অনেক বেশি। সেই জন্য সিটি ভ্যালু কনসেপ্টটাতে সিটি ভ্যালু 32 কাট অফ রাখা হয়েছে, কিন্তু সিটি ভ্যালু অনুযায়ী ট্রিটমেন্ট স্ট্র্যাটেজির কোনো হেরফের খুব একটা হয় না। ওকে, তাহলে মোটামুটি আরটিপিসিআর এর ব্যাপারটা বোঝা গেল। তো এই সংক্রান্তে আরেকটা প্রশ্ন করবো আরটিপিসিআর সংক্রান্তই, কারণ অনেক ক্ষেত্রেই এটা আমরা প্র্যাকটিক্যাল কেসে দেখছি যে আরটিপিসিআর নেগেটিভ আসছে একাধিকবার, কিন্তু পেশেন্টের সিমটম আছে, ডাক্তারবাবুরা তাকে কোভিডের ট্রিটমেন্টই দিচ্ছেন, এবং ফাইনালি তারপর গিয়ে কোনো একটা আরটিপিসিআর এসে পজিটিভ পাচ্ছেও। এরকম হচ্ছে কখনো কখনো, মানে আরটিপিসিআর কখনো কখনো ফলস আসছে আর কি। এটা কি জন্য হতে পারে বলে আপনি মনে করেন? দেখুন, আপনার এই প্রশ্নটা খুবই বিতর্কিত প্রশ্ন। প্রথম কথা, এখন একটা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে যাচ্ছে। তিনটে শব্দ রয়েছে, একটা এন্ডেমিক, একটা এপিডেমিক, প্যান্ডেমিক। প্যান্ডেমিক মানে গ্লোবালি যেখানে যে ডিজিজটা লার্জ স্কেলে ছড়িয়ে গেছে এবং গ্লোবাল সোসাইটিতে ডিজিজটা ম্যাসিভলি স্প্রেড করছে। তো আমরা একটা প্যান্ডেমিক সিচুয়েশনে রয়েছি। এটা একটা এয়ারোসল বর্ন ডিজিজ এবং স্প্রেডিং ক্যাপাসিটিও খুব বেশি, সারফেস থেকেও স্প্রেড করে। তো দেখা যাচ্ছে যে ফিভার হলে কোভিড টেস্ট করার দরকার, কিন্তু সব জ্বর মানে কিন্তু করোনা বা কোভিড নয়। এক বছর দুই আগেও ফিভার হলে ডেঙ্গু টেস্ট করা হতো এই রেনি সিজনে, তখন ছিল ডেঙ্গু আর ম্যালেরিয়া মরশুম। কিন্তু সব জ্বর, ডেঙ্গু একটা প্রবাবেল ডায়াগনোসিস, কিন্তু সব জ্বরই ডেঙ্গুতে নাও পরিণত, ডায়াগনোসিস নাও হতে পারে। সেরকম এখন এই বর্ষাকালে ভাইরাল ফ্লুও বাড়ছে, ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস গুলো বাড়ছে, বা অন্য কোনো রেসপিরেটরি ডিজিজ বা অন্য কোনো কারণেও জ্বর আসতে পারে। তার মধ্যে ম্যালেরিয়া ডেঙ্গুটাকেও অবহেলা করা যাবে না। তো সেই জন্য ডাক্তারবাবুদের কাছে অনুরোধ, জ্বর মাত্রই শুধু যে কোভিড টেস্ট তা নয়, কোভিড এর বাইরেও অন্যান্য পসিবিলিটি গুলো মাথায় রেখে আমাদের চলতে হবে। আর 2 নম্বর কথা, সেই জন্য যে এবার হচ্ছে ফিভার উইথ রেসপিরেটরি ডিস্ট্রেস, সেটা হচ্ছে সিওপিডি যাদের থাকে বা ব্রঙ্কিয়াল অ্যাসমা যাদের থাকে, তাদের ক্ষেত্রে দেখা গেছে শীতকালে বা বর্ষাকালে প্রবলেম বাড়ে, তাদের লাংসে ইনফেকশন বাড়ে, ফলে পেশেন্ট গুলো সিমটোম্যাটিক হয়। আর সেটা ডিউ টু কোভিডও হতে পারে, or লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট বা আদার রেসপিরেটরি ট্র্যাক্টে আদার কোনো ব্যাকটেরিয়া বা আদার কোনো ভাইরাসের ইনফেকশনের জন্যও হতে পারে, ইভেন ফর এ পিডিয়াট্রিক এজ গ্রুপ অর অ্যাডাল্ট এজ গ্রুপ। আর এর মধ্যে করোনা যে হাজার প্রোটেকশন নিল, কখন যে কিভাবে আসবে সেটা অনেক সময় বলা যায় না। তো সেটা হচ্ছে কোভিড সেই কারণেও পজিটিভ আসতে পারে। হ্যাঁ, ফলস নেগেটিভের সম্ভাবনা উড়িয়ে দিতে পারি না, সেটা অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। স্যাম্পলিং যেটা ন্যাসোফ্যারিংস থেকে নেওয়া হয়, যেটা ওরোফ্যারিংস থেকে নেওয়া হয়, স্যাম্পলিং টেকনিকের উপরে, স্যাম্পলিং নেওয়ার পরে সেটা প্রপার প্রিজার্ভেশন করা হচ্ছে কিনা, স্যাম্পলিং নেওয়ার পরে সেই প্রিজার্ভেশনের পরে যেখানে টেস্টের জন্য যাচ্ছে, সেখানে টেস্টের জন্য যে যাচ্ছে সেই টেস্টের জায়গায় যাওয়ার পথে বা টেস্ট হওয়া পর্যন্ত কোল্ড চেন ব্রেক হচ্ছে কিনা কোনো জায়গায়, অথবা ধরুন
যিনি করছেন তার স্কিল ম্যান মানে কম্পিটেন্সি কতটা। তো এতগুলো কারণের জন্য ফলস নেগেটিভ আসতে পারে। বা ক্লারিক্যাল ওকে। এররও একটা সম্ভাবনা থেকে যায়, যেটা খুব রেয়ারেস্ট টু রেয়ারেস্ট পসিবিলিটি। ওকে। আচ্ছা, তাহলে এইগুলো মোটামুটি আমরা বুঝতে পারলাম যে কিছুটা হিউম্যান এরারও থাকতে পারে, সেটা ক্লারিক্যাল এন্ডেই হোক বা সেটা রেয়ার, টেস্ট আমি করার আবারও ক্ষেত্রে বলছি, হোক। সেটা রেয়ারেস্ট টু রেয়ারেস্ট পসিবিলিটি। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। তো আহ, এর পাশাপাশি আরেকটা যে টেস্ট যেটা আমরা দ্রুততার সঙ্গে করার জন্য করে থাকি, র্যাট। তো র্যাপিড র্যাটটাও অ্যান্টিজেন একটু, টেস্ট। হ্যাঁ হ্যাঁ, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট, র্যাট। তো এটা সম্বন্ধে একটু জানতে চাইবো যে এটা কিরম ভাবে কি করা হয় এবং এর ক্ষেত্রে ধরা পড়ার সম্ভাবনা কতটা, দেখুন, মানে কম্পেয়ার টু আরটিপিসিআর। তার আগে আমি বলে নিচ্ছি, সেন্সিটিভিটি স্পেসিফিসিটি বলে দুটো ব্যাপার রয়েছে। ট্রু হুম। পজিটিভ মানে সেন্সিটিভিটি বেশি, আর ট্রু নেগেটিভ মানে স্পেসিফিসিটি বেশি। সেই টেস্টেরই গুরুত্ব বেশি, যার সেন্সিটিভিটিও বেশি, স্পেসিফিসিটিও বেশি। ওকে। তো আরটিপিসিআর একটা টাইম কনজিউমিং ব্যাপার, এবং সেখানে হচ্ছে অনেকগুলো রয়েছে। এক, স্কিলড ম্যান পাওয়ারের দরকার। দুই, প্রপার কোল্ড স্টোরেজ মেনটেন করতে হবে। তিন নম্বর, হুম। তার জন্য মেটেরিয়ালটা কালেকশনের জন্য ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়াম দরকার। চার নম্বর হুম। হচ্ছে ওয়েল স্কিলড ম্যান পাওয়ার দরকার। পাঁচ নম্বর হচ্ছে মেশিনের প্রপার ক্যালিব্রেশন। ছয়, ইনস্ট্রুমেন্টের মধ্যে যে চিপগুলো, সেই চিপের মধ্যে যেন কোনো ডিফেক্টিভ কিছু না থাকে। এতগুলো জিনিস প্রয়োজন। তো সেই ওকে। সমস্ত জিনিসগুলোকে সমাধান করতে গেলে তোর ল্যাটারাল ফ্লো ইমিউনোক্রোমাটোগ্রাফি প্রিন্সিপাল, যেখানে হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন করে তাড়াতাড়ি ধরবার জন্য যে টেস্টটা নিয়ে আসা হয়েছে, সেটা হচ্ছে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। তো এটা হচ্ছে অ্যান্টিজেন যদি থাকে, তার সাথে অ্যান্টিবডিটা বাইন্ড করবে, এবং সেটা তার সাথে কোনো রঞ্জক থাকবে, যে রঞ্জকটা গ্লো করে টেস্ট ব্যান্ড দেবে। তার উপর ডিপেন্ড করে এটাকে পজিটিভ না নেগেটিভ বলা। এটা ঠিক আছে। অনলি নাক থেকে স্যাম্পেলটা কালেকশন করা হয়, অ্যাকচুয়ালি নাক নয়, ন্যাসোফ্যারিংস। নাকের ভেতরে, নাসিকার ভেতরে, যেখানে ওটা তালুতে স্পর্শ করে সেই জায়গা থেকে সোয়াব স্টিক ধরিয়ে নেওয়া হয়। তো অনেকে আচ্ছা। নেওয়ার সময় মুখ ঘুরিয়ে নেয়, নাক মুচকে নেয়, সেগুলো কিন্তু ফলস পজিটিভের একটা কারণ। যদিও টু সাম এক্সটেন্স একটা পেইনফুল, আমি অস্বীকার করব না, নিজেও বেশ হুম। কয়েকবার করেছি। তো র্যাপিড অ্যান্টিজেন টেস্টের ক্ষেত্রে ওইখান থেকে মেটেরিয়ালটা নেওয়া হয়। তারপর হচ্ছে একটা ইলিউশন বাফার রয়েছে, তার মধ্যে স্যাম্পেলটাকে সোয়াব স্টিকটা দিয়ে ওটাকে হচ্ছে অ্যান্টিজেন থাকলে সেটাকে ইলিউট করে নেওয়া হয়। তারপর ওই, যেমন প্রেক কালার টেস্টের মধ্যে দুটো ড্রপ হচ্ছে ওয়েলস এর মধ্যে ফেলা হয়, দু ফোঁটা ওয়েলস এর মধ্যে ফেলা হয়। যদি নেগেটিভ থাকে বা টেস্টটা যদি ভ্যালিড থাকে, নেগেটিভ এবং ভ্যালিড থাকলে কন্ট্রোলে একটাই ব্যান্ড দেবে, এবং পজিটিভ এবং ভ্যালিড থাকলে দুটো ব্যান্ড দেবে। তো র্যাটের ওকে। ক্ষেত্রে দেখা গেছে সেন্সিটিভিটিটা বেশি, কিন্তু স্পেসিফিসিটিটা তুলনামূলক কম। তো র্যাটের ক্ষেত্রে বলা হয় ট্রু পজিটিভ মানে পজিটিভ, কিন্তু যারা সিমটোম্যাটিক পেশেন্ট তাদের ক্ষেত্রে র্যাট নেগেটিভ মানে আরটিপিসিআর করতে হবে। অনেকেই রয়েছে কোনো সিমটম নেই, তাদের ক্ষেত্রে র্যাটে নেগেটিভ হলে আর আইসিএমআর গাইডলাইন অনুযায়ী দ্বিতীয় কোনো টেস্টে যাবার প্রয়োজন নেই। কিন্তু যারা সিমটোম্যাটিক, সিমটোম্যাটিক মানে যাদের কাশি থাকছে, রেসপিরেটরি ডিস্ট্রেস থাকছে, স্যাচুরেশন ফল করছে, পারসিস্টেন্ট ফিভার থাকছে, পারসিস্টেন্ট ডায়রিয়া থাকছে, তাদের ক্ষেত্রে সেটাকে আরটিপিসিআর করে কনফার্মেশন হওয়া প্রয়োজনীয়তা আছে। আচ্ছা, তাহলে এটা মোটামুটি আমরা জানলাম বেসিক র্যাট সম্বন্ধে। এবার এ দুটো তো আমরা জানতামই, সাধারণ মানুষ হিসেবে আমরা এই প্যান্ডেমিক দেখছি, আজকে 1.5 বছর হয়ে গেল। আরটিপিসিআর এবং র্যাট অত্যন্ত কমন টার্ম, কিন্তু এর বাইরে আরো কিছু টার্ম আমরা শুনছি এখন, আরো নতুন কিছু ডিটেক্টিং টেস্ট খুব সম্ভবত এসেছে। একটা কথা আপনি আলোচনার শুরুতে বলছিলেন, ফেলুদা, এবং তারপর তার যিনি স্রষ্টা রে এর কথাও আপনি বললেন, যদি একটু সেগুলো ইন ব্রিফ বলেন যে এই টেস্টগুলো কিরকম বা কি। ফেলুদা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ান কাইন্ড অফ পিসিআর বেসড এবং পেপার বেসড টেস্ট। মানে ওখানে আরটিপিসিআর আর র্যাপিড অ্যান্টিজেন টেস্ট দুটোকে একসাথে মিলিয়ে দেওয়া হচ্ছে। ওটা আচ্ছা। পিসিআর, মানে হচ্ছে অ্যাকচুয়ালি যে মেথডটাকে ফলো করা হচ্ছে,
অ্যাকচুয়ালি যে প্রিন্সিপালটাকে ফলো করা হচ্ছে তার জন্য কিন্তু 2020 সালে কেমিস্ট্রিতে নোবেল প্রাইজ পেয়েছে। আচ্ছা। 2020 সালে কেমিস্ট্রি জিন এডিটিং টেকনোলজিকে কাজে লাগানো হয়েছে। জিন এডিটিং টেকনোলজিকে কাজে লাগানো হয়েছে, 2020 সালে নোবেল প্রাইজ পায়। জাস্ট 2020 সালে ওনারা ওখানে একটা এনজাইম আমাদের খুব ইম্পর্টেন্ট, তার নাম হচ্ছে ক্যাসপাসেস। আচ্ছা। ক্যাসপাসেস হুম। তার নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে। নেটওয়ার্ক একটু সমস্যা আছে, আপনার ভিডিওটা ফ্রিজ করে গেছে। ভিডিওটা একটা ফ্রিজ করে যাচ্ছে, হুম। এটা ভিডিওটা একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ, ভিডিওটা পজ করে গেছে, আমি দেখতে পাচ্ছি। নেটওয়ার্কের আজকে আমার মনে হয় বৃষ্টির জন্য নেটওয়ার্কের ইস্যুগুলো থাকছে আর কি, বৃষ্টির জন্য এই সমস্যাটা হচ্ছে। আপনার কোথায় গেল? আওয়াজ পরিষ্কারই হ্যাঁ, আসছে। এবার হ্যাঁ, দেখতে এটা হচ্ছে, পাচ্ছেন? বলুন। অবশ্যই বলুন। হ্যাঁ, তো ক্যাসপাসেস 9 এই এনজাইম ডিপেন্ডেন্ট ক্রিসপার বলে একটি মেথড আছে। ক্রিসপার ক্যাসপাসেস 9 এই মিক্স করে আর তার সাথে পিসিআর ট্যাগ করে, ডিটেলসে ঢুকবো না, যেটার জন্য এবং পেপার বেস যেটা 30 মিনিটস এর মধ্যে করা যাচ্ছে, এবং সেটারই নাম দেওয়া হয়েছে ফেলুদা টেকনোলজি। আচ্ছা। সুবিধা হচ্ছে 1 নম্বর, লেস টাইম কনজিউমিং, যেহেতু এখানে জিন এডিটিং টেকনোলজি এবং পিসিআর দুটোরই প্রসেস ইউজ করা হচ্ছে, সেন্সিটিভিটি স্পেসিফিসিটি মোর দ্যান 95%, যেটা র্যাটের যে আচ্ছা। প্রবলেমটাকে আমি এড়াতে পারছি। 3 নম্বর হচ্ছে কস্ট এফেক্টিভনেস। 4 নম্বর হচ্ছে এক্ষেত্রে সেরকম কোনো মানে ইকুইপমেন্টের দরকারের প্রয়োজনীয়তা খুব একটা কিছু থাকছে না। ওকে। 5 নম্বর স্কিল লেবার বা কোল্ড চেন মেনটেন করা ব্যাপারটা থাকছে না। তো সেই জন্য ফেলুদা টেস্টটা এত পপুলারিটি। যদিও ফেলুদা টেস্টটা এখনো পর্যন্ত আইসিএমআর অ্যাপ্রুভ হয়ে ইন্ডিয়ান মার্কেটে সেভাবে লঞ্চ করেনি। আর ফেলুদা নাম হয়েছে কেন? ফেলুদা নামটা হয়েছে অ্যাকচুয়ালি, ফেলুদা একটা আছে যেটা পুরোটা এনজাইম লিঙ্ক টেস্ট, তার জন্য ওইটার একটা ফুল নেম রয়েছে, কিন্তু যে দুজন ওনার মানে ইনভেন্টর, সেই দুজন বেঙ্গলি সায়েন্টিস্ট, সৌভিক মাইতি আর একজন হুম। দেবজ্যোতি বাবু, ডক্টর দেবজ্যোতি চক্রবর্তী, ওনারা মিলে ওটা ফেলুদা নামকরণ করেছেন। ওটা একটা মডিফাইড ভার্সন রয়েছে, যেটা ফেলুদার মানে রাইটার বা আমাদের ফেভারিট বেঙ্গলি ফিকশনার ফেলুদার রাইটার সত্যজিৎ রায় নামকরণ অনুষ্ঠানে রয় টেস্ট নাম বা রে টেস্ট নামকরণ হবে। আচ্ছা, তো এটা আর একটা আর কি আমরা প্যারালাল টেস্টের কথা জানলাম। এবার এর বাইরে যে বেসিক টেস্টগুলো, মানে যেগুলো ডাক্তারবাবুরা এর সঙ্গে সঙ্গে করতে দেন, আহ, এবং মানে আর কি আরটিপিসিআর বা র্যাট ছাড়াও অনেক সময় এই ব্লাডের টেস্টগুলো থেকেও কিন্তু আমরা ডাক্তারবাবুরা দেখেছি, আমরা তারা সিদ্ধান্তে আসেন এবং সেই অনুযায়ী চিকিৎসা করেন। যেগুলো আমাদের সুজয় বাবুও বলছিলেন যে সিবিসি, সিআরপি, ডি ডাইমার ইত্যাদি, এইগুলোর একটুখানি বেসিক সম্বন্ধে আমরা জানবো। কিভাবে টেস্ট করে নয়, টেস্ট কিভাবে করে সেটা তো একটা প্রক্রিয়া, কিন্তু তার রেজাল্টগুলোকে কিভাবে ইন্টারপ্রিট করা হয়, মানে সিবিসির ক্ষেত্রে কি কি ভ্যালুস দেখা যেতে পারে বা সিআরপি ইত্যাদি কোন রেঞ্জটা বিপজ্জনক, সেইগুলো একটুখানি। দেখুন, তার আগে ঢোকবার আগে আমি একটু অ্যান্টিবডি টেস্ট নিয়ে বলে দিই। তো অবশ্যই। অ্যান্টিবডি টেস্টটাও আমাদের ব্লাড থেকে করা হয়। তো যে কোনো ফরেন পার্টিকেল সেটা শরীরে অ্যান্টিজেন বলে ডিটেক্টেড হয়, তো শরীর তার এগেনস্টে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি রেসপন্স দেখায়। তো ইমিউনিটি রেসপন্স দু ধরনের হয়, একটা সেল মিডিয়েটেড আর একটা হচ্ছে কেমিক্যাল মিডিয়েটেড। সেল মিডিয়েটেড ইমিউনিটি রেসপন্সটা টি সেল মিডিয়েটেড হয়, টি লিম্ফোসাইট মিডিয়েটেড। আর কেমিক্যাল মিডিয়েটেড মানে হচ্ছে ইমিউনোগ্লোবুলিন মিডিয়েটেড, সেটা বি লিম্ফোসাইট মিডিয়েটেড। বি ওকে। লিম্ফোসাইট থেকে হচ্ছে কেমিক্যাল মিডিয়েটর বা ইমিউনোগ্লোবুলিন গুলো তৈরি হয় এগেনস্ট দ্য পার্টিকুলার অ্যান্টিজেন। তো অ্যান্টিজেন 5 ধরনের থাকে, তার মধ্যে যে দুটোকে আমরা সব থেকে বেশি পপুলারলি নেই, যেটা হচ্ছে অ্যাকিউট ফেজে বা
সঙ্গে সঙ্গে ডিজিজ শরীরে কোনো ফরেন অ্যান্টিজেন শরীরে ঢুকলে তার এগেনস্টে ইনস্ট্যান্টলি যে অ্যান্টিবডি তৈরি হয় সেটা হচ্ছে আইজিএম বা ম্যাক্রোমলিকিউল। আর পরবর্তীকালে কিছুদিনের জন্য যে টাইটারটা তৈরি হয়ে থাকে, যেটাকে রোগের এগেনস্টে রোগ প্রতিরোধ ক্ষমতা দেয়, সেটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন জি। তো ওকে। আমাদের দেখা গেছে যে কার ইমিউনোগ্লোবুলিন জি কতটা উঠছে এটার উপরে কিন্তু ভ্যাকসিনের এফেক্টিভনেস বা হচ্ছে সেরো কনভার্সন ডিপেন্ড করে। ইমিউনোগ্লোবুলিন আমাদের কারো কোভিড হলে তো সেই সময় ইমিউনোগ্লোবুলিন জি এর টাইটার 14 দিন থেকে 3 মাস পর্যন্ত কত থাকছে তার উপরই আমাদের সেকেন্ড অ্যাটাক হবে কি হবে না সেটা কিন্তু, বা ভ্যাকসিন নেওয়ার পরে আমরা কতটা বুঝতে পারবো সেটার উপর ডিপেন্ড করে। এগুলো সবকটাই হুম। হয়তো পরবর্তীকালে ডাটা পাবলিশ হবে। এটা হচ্ছে 1 নম্বর ঘটনা। 2 নম্বর দেখা গেছে সাধারণত কোভিড ইনফেকশন হলে আইজিজি 3 থেকে 4 মাস পারসিস্ট করে, তারপর গ্র্যাজুয়ালি টাইটার ফল করতে থাকে। আর আচ্ছা। এই হচ্ছে এবার হচ্ছে যে এই সব থেকে ইম্পর্টেন্ট ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টেস্ট, এটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন। তো ইমিউনোগ্লোবুলিনে কিন্তু মোস্ট ইম্পর্টেন্স সিরো কনভার্সন স্টাডি করা আছে। এবার যেগুলো করতে আচ্ছা। হয় তার মধ্যে হচ্ছে সিবিসি। সিবিসি বলতে বলে কমপ্লিট ব্লাড কাউন্ট। তো যে কোনো ডিজিজে কমপ্লিট ব্লাড কাউন্ট করা একটা ইম্পর্টেন্স থাকে। তো কমপ্লিট ব্লাড কাউন্ট শুধুমাত্র করোনার জন্য নয়, করোনা ছাড়া অন্য কোনো কারণে ফিভার এসছে কিনা বা অন্য কোনো কারণ এর সাথে অ্যাসোসিয়েটেড রয়েছে কিনা সিবিসি থেকে বোঝা যায়। সাধারণ রেসপিরেটরি ডিস্ট্রেস এটা অ্যানিমিয়া থেকেও অ্যানিমিয়ার কারণেও হতে পারে। হিমোগ্লোবিন কম থাকলেও রেসপিরেটরি ডিস্ট্রেস হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, সেটা সিবিসি থেকে হিমোগ্লোবিন থেকে বোঝা যায়। তো সেইটা হচ্ছে সিবিসির তাৎপর্য। সিবিসির মধ্যে কমপ্লিট ব্লাড কাউন্টের মধ্যে আমরা হিমোগ্লোবিনটা দেখি, টোটাল লিউকোসাইট কাউন্টটা দেখি, প্লেটলেট কাউন্ট দেখি। টোটাল লিউকোসাইট কাউন্টের পরে হচ্ছে এবার হচ্ছে 2 টাইপের লিম্ফোসাইট রয়েছে, গ্র্যানুলোসাইট, অ্যাগ্রানুলোসাইট। তার মধ্যে আবার ডিফারেন্ট টাইপ রয়েছে। গ্র্যানুলোসাইটের মধ্যে 3টে টাইপ, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। আর অ্যাগ্রানুলোসাইটের মধ্যে 2টো টাইপ রয়েছে, বেসোফিল, মোনোসাইট, লিম্ফোসাইট। তো এইগুলো ডিফারেন্সিয়াল কাউন্টে বিভিন্ন ডিজিজের এগুলোর পরিমাণ হেরফের করে। যেমন অ্যাকিউট ডিজিজ কন্ডিশনে সাধারণত নিউট্রোফিল গুলো বাড়ে, আর ক্রনিক ডিজিজ যেগুলো হচ্ছে লং টার্ম ডিউরেশনের ডিজিজ, সেই সমস্ত ডিউরেশন ডিজিজে কিন্তু লিম্ফোসাইটটা বাড়ে। আর অ্যালার্জিক কারণে কোনো ডিজিজ হলে ইওসিনোফিলটা বাড়ে। তো আবার আচ্ছা। আরবিসির মধ্যে অনেক সময় হিমো প্যারাসাইট থাকতে পারে ম্যালেরিয়া পজিটিভ হলে, যেটা আমাদের এই সময় ম্যালেরিয়া পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। আমরা আরবিসির মধ্যে ম্যালেরিয়া ভাইরাস, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স বা প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম পেতে পারি। ডেঙ্গু হলে থ্রম্বোসাইটোপেনিয়া বা প্লেটলেট কাউন্ট কমে যায়। সিবিসির মধ্যে তাহলে আমরা কি কি দেখি? হিমোগ্লোবিন দেখলাম, আরবিসি মরফোলজি গুলো সম্বন্ধে গ্রস আইডিয়া পাওয়া যায়, টোটাল লিউকোসাইট কাউন্টটা পাওয়া যায়, টোটাল লিউকোসাইট কাউন্ট কমেছে না বেড়েছে। টোটাল লিউকোসাইট কাউন্ট যদি বেড়ে থাকে, নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস হয়, সেটা ডিউ টু ব্যাকটেরিয়াল ইনফেকশন বোঝা যাবে। তারপরে হচ্ছে আপনার প্লেটলেট কাউন্ট কমেছে না বেড়েছে। প্লেটলেট তো সাধারণত ভাইরাল ডিজিজে কমতে পারে, কমলে ডেঙ্গু একটা মোস্ট প্রবাবল পসিবিলিটি কনসিডার করা উচিত। তো আচ্ছা। কোভিড এর ক্ষেত্রে আমরা যেগুলো দেখি যে হচ্ছে যে হিমোগ্লোবিন তো ডেফিনেটলি একটা মানে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে নর্মাল হিমোগ্লোবিন না লো আছে, তা সেই অনুযায়ী রোগের এগেনস্টে যুঝবার ক্ষমতা ডিপেন্ড করছে। কারণ যেটা সোজা বাংলা কথায় আমরা সবাই জানি করোনা ভাইরাস লাংসটাকে অ্যাফেক্ট করে। লাংসটাকে যদি অ্যাফেক্ট করে তো লাং টিস্যু গুলো তো হচ্ছে ড্যামেজ হয়ে যাবে, তার রক্ত নিয়ে যাওয়ার ক্ষমতা কমে যাবে। তার উপর যদি আবার হুম। হিমোগ্লোবিন যদি কম থাকে তাহলে তো মরার ওপর খাঁড়ার ঘা, বা মরার ওপর খাঁড়ার ঘা। তো মানে হচ্ছে হুম। মানে একদম মানে টুটি চেপে বসা। হিমোগ্লোবিন তোমার এমনি লাংস কাজ করছে না, তার উপর আবার হিমোগ্লোবিন কম, তাহলে কার্ডিয়াক ফেলিওর হওয়ার প্রবাবিলিটি বেড়ে যাবে। শরীরের ডিস্টেন্স পাটে, মানে রক্তের মাধ্যমে অক্সিজেন যাওয়ার প্রক্রিয়া কম হবে, অক্সিজেন কম যাবে। আর হুম। টোটাল লিউকোসাইট কাউন্ট যেটাকে বলে আমরা শ্বেত রক্তকণিকা যেটা বলে থাকি, শ্বেত রক্তকণিকা সাধারণত যদি কারো করোনা হয় বাড়তেও পারে, কমতেও পারে। তো ইউজুয়ালি ভাইরাল ডিজিজে সাধারণত কমে। আর কখনো কখনো খুব তার সাথে সাথে অ্যাসোসিয়েটেড ইনফেকশন থাকলে বাড়তেও পারে। অন্য করোনার জন্য হয়তো কোনো ইনফেকশন হয়েছে সেকেন্ডারি, তার জন্য বাড়তেও পারে। আর যেটা খুব ইম্পর্টেন্ট আমরা দেখি প্রগনোসিস, পেশেন্ট ভালোর দিকে যাবে না খারাপের দিকে যাবে বোঝবার জন্য নিউট্রোফিল আর লিম্ফোসাইটের রেশিও। আমি বললাম না শ্বেত রক্তকণিকার মধ্যে গ্র্যানুলোসাইটের মধ্যে একটা পোর্শন নিউট্রোফিল,
আর অ্যাগ্রুলোসাইটের মধ্যে হুম, একটা প্রতিষ্ঠান হচ্ছে লিম্ফোসাইট। নিউট্রোফিল আর লিম্ফোসাইটের রেশিওটা দেখা হয়, রেশিওটা যদি হুম, 3.13 এর বেশি হয় তাহলে প্রগনোসিস পুয়ার বলে কনসিডার করা হয়। এটা হচ্ছে আচ্ছা, সিবিসি সিগনিফিকেন্স। এবার আসে সিআরপি। সিআরপি হচ্ছে সি রিঅ্যাক্টিভ প্রোটিন। আগে ইএসআর এর একটা পপুলারিটি ছিল, একটা প্রগনোস্টিক মার্কার, মানে একটা ডিজিজের দুটো মার্কার হয়, একটা ডায়াগনস্টিক ডিজিজ স্ট্যাম্প করার জন্য, প্রগনোস্টিক মানে পেশেন্টটা খারাপ দিকে যাচ্ছে না ভালো দিকে যাচ্ছে সেটা বোঝবার জন্য যে টেস্টটা করা হয় তাকে বলে প্রগনোস্টিক মার্কার। মানে আমি হুম, একটা রোগ হয়েছে, সেটা টাইফয়েড হয়েছে বা কলেরা হয়েছে বা যাই হয়ে থাকুক না কেন, আমার রোগটা ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে সেটার জন্য তখনকার দিনে একটা রোগ টেস্ট করা হতো, সেটা ছিল ইএসআর। তো এখন ইএসআর এর গুরুত্বটা কিছুটা কমেছে, তবেও এসআর এর গুরুত্ব রয়েছে। অনেক ডিজিজে ইএসআর এর মানে উপরে ডিপেন্ড করে ডিজিজের ডায়াগনোসিস হয়, কিন্তু সেই জায়গাটা এখন সিআরপি নিয়েছে। আমাদের শরীরে ইমিউনিটি, আমাদের শরীরের ইমিউন সিস্টেম রোগের ক্ষেত্রে কতটা যুঝছে বা রোগ প্রতিরোধ ক্ষমতা রোগের এগেনস্টে কতটা যুঝছে, কতটা ইনফ্লামেশন হচ্ছে, প্রদাহ হচ্ছে, তা দেখার জন্য আমরা সি রিঅ্যাক্টিভ প্রোটিন স্টাডি করে থাকি। হুম, নর্মাল এগুলো হচ্ছে ল্যাব টু ল্যাব লিটারেচার কিট তাদের উপর ডিপেন্ড করে। 6 মিলিগ্রাম/ডিএলটাকে নর্মাল স্টাডি ধরে করা হয়। 6 মিলিগ্রাম/ডিএল এ যদি মোর দ্যান 5 টাইমস হয় সিআরপি তাহলে পুয়ার প্রগনোসিস, বা সিআরপি যদি উইথ ট্রিটমেন্টও যদি বাড়তে থাকে তাহলে পুয়ার প্রগনোসিস কনসিডার করা হয়। আমাদের গাইডলাইনে রয়েছে সিআরপি যদি মোর দ্যান 5 টাইমস হয় পেশেন্ট তাহলে অ্যাডমিশন হোক, মানে ক্লিনিক্যাল প্যারামিটার যেমন রয়েছে স্যাচুরেশন কমে গেলে ভর্তি হবে সিআরপি তে। তো তারপর হচ্ছে ডি ডাইমার। তো আমরা জানি আমার হাতে কেটে গেল, হাতের ওপরে কেউ হুম, ছুরি চালালো কেটে গেল, ওখানে ভেসেলস গুলো ছিঁড়ে গেল, ছিঁড়ে গেলে তো আর হুম, অনির্দিষ্টকাল রক্ত পড়বে না, রক্তটা হয় জমাট বাঁধতে হুম, পারে বা সেলাই করতে হতে পারে বা চেপে রক্তটা হুম, বন্ধ করতে হতে পারে। তো রক্ত বন্ধ করার একটা হুম, প্রক্রিয়া রয়েছে। তা রক্ত বন্ধ করার প্রক্রিয়াটা যদি একটা নির্দিষ্ট লেভেলের রয়েছে, তো শরীরের মধ্যেও সবসময় রক্ত তরল হিসাবে বইছে, তা সেটা শরীরের মধ্যে কখনো হচ্ছে জমাট বাঁধে, কিন্তু কখনো কোনো ডিজিজ কন্ডিশনে যদি রক্ত শরীরে যদি জমাট বাঁধতে থাকে তা সেইটা হচ্ছে একটা হাইপার কোয়াগুবেল স্টেট। হাইপার আচ্ছা, কোয়াগুবেল স্টেট মানে রক্ত, এটা এগুলো বাংলায় বলতে পারবো না, হাইপার কোয়াগুবেল স্টেট। তা সেখানে ফিব্রিন তৈরি হয়, মানে ডিফিব্রিনেশন হয়। তো সেটাতে হচ্ছে তার দুটো ক্রস লিঙ্কিং এ যেহেতু দুটো ডি থাকে, তো সেই জন্য এর নাম হচ্ছে ডি ডাইমার। তো করোনা ভাইরাসের ক্ষেত্রে এটা দেখা গেছে হচ্ছে যে পালমোনারি ভাস্কুলেচার, লাংসে ভাস্কুলেচারে বা রক্ত জমাট বাঁধিয়ে দেয়, লাংসে ভাস্কুলেচারে রক্ত জমাট বাঁধিয়ে দেয়, তো সেটার জন্য ডি ডাইমার বলা হয়। তো এই ডি ডাইমারটা যদি বাড়তে থাকে সেক্ষেত্রে হচ্ছে মোর দ্যান 2 টাইমস হয় নর্মাল রেঞ্জের তুলনায়, সেটা পুয়ার প্রগনোস্টিক সাইন কনসিডার করা হয়। আর ডি ডাইমার যদি বাড়ে সেই অনুযায়ী লাইফ সেভিং কিছু ড্রাগ আছে যেমন হেপারিন দেওয়া হয়, আনফ্র্যাকশন হেপারিন অথবা লো মলিকুলার হেপারিন কনসিডার করা হয়। আচ্ছা, তারপর আসছি আদার ইনফ্লামেটরি মার্কার গুলোর মধ্যে। আদার হুম, ইনফ্লামেটরি মার্কার গুলোর মধ্যে খুব কস্টলিয়েস্ট একটি মার্কার হচ্ছে প্রোক্যালসিটোন। তো সিআরপি তো আমরা আচ্ছা, জানি বাড়ে, সিআরপি যে কোনো অটোইমিউন কন্ডিশনেও বাড়তে পারে, ইনফেকশনেও বাড়তে পারে, ইনফ্লামেটরি কন্ডিশনেও বাড়ছে। ইনফেকশনের জন্য হুম, বাড়ছে না ইনফ্লামেশনের জন্য বাড়ছে সেটাকে ডিফারেন্সিয়েট করার জন্য প্রোক্যালসিটোনিন করা হয়। কোভিড এর ক্ষেত্রে দেখা যাচ্ছে সিআরপি মোর দেন 100 টাইমস হয় বাট প্রোক্যালসিটোনিনটা নেগেটিভ। তারপরে প্রোক্যালসিটোনিন গেল। আদার মার্কার গুলোর মধ্যে ইম্পর্টেন্ট মার্কার আছে ফেরিটিন। সেলের ডিস্ট্রাকশন হয়, ওখান থেকে বিভিন্ন ধরনের ইন্টারলিউকিন বেরোয়, টিএনএফ আলফা বেরোয়, যেগুলো লিভার সেলকে স্টিমুলেট করে। লিভার সেল থেকে স্টিমুলেট করার জন্য ওখান থেকে ফেরিটিন, অ্যাপোফেরিটিন, কিছু কেমিক্যাল মেডিয়েটর বেরোয়। সেই জন্য ফেরিটিনের মাত্রা অ্যাকিউট ফেজ রিঅ্যাক্ট্যান্ট প্রোটিন হিসেবে ফেরিটিনের মাত্রা কোভিড এর ক্ষেত্রে বেড়ে যায়। এলডিএইচ, এলডিএইচ হচ্ছে একটা ল্যাকটেজ ডিহাইড্রোজেনেজ, তার 5টা আইসো এনজাইম রয়েছে। তো লাং টিস্যু ডিস্ট্রাকশনের জন্য এলডিএইচ 3টা পার্টিকুলারলি বাড়ে, কিন্তু খুব কম ল্যাবই এলডিএইচ 3 স্টাডি করার সুযোগ রয়েছে, তারা টোটাল এলডিএইচ হুম, স্টাডি করে।
আচ্ছা। তারপর আসা যাক সুগারের ক্ষেত্রে। তো যে কোনো রোগের ক্ষেত্রে কেউ যদি ডায়াবেটিক হয় তার রোগ প্রতিরোধ ক্ষমতা ডায়াবেটিসের জন্যই কমে যায়। ডায়াবেটিস ইটসেলফ ইজ এ রিস্ক ফ্যাক্টর ফর ডিফারেন্ট ডিজিজ, এবং ডায়াবেটিস আরো মানে খারাপ দিকে এগিয়ে দেয় সেই জন্য। এবং পোস্ট কোভিড ডায়াবেটিক একটা কমপ্লিকেশন অলসো। তো ডায়াবেটিক স্ট্যাটাস জানাটার একটা প্রয়োজনীয়তা রয়েছে। তো সেটা হুম। এবং করোনার সময় স্ট্রেসের জন্য বা স্টেরয়েড অনেক সময় হচ্ছে যে সিআরপি যখন হাই হয় তখন প্রয়োজন পড়লে স্টেরয়েড ইনজেকশন দেওয়া হয়। যেটা স্টেরয়েড ইজ এ লাইফ সেভিং ড্রাগ ইন দিস কন্ডিশন। মনে রাখতে হবে স্টেরয়েড ইজ এ লাইফ সেভিং ড্রাগ, বিশেষ করে ডেক্সামিথাজোন যেখানে হাই সিআরপি পেশেন্টের ডিস্যাচুরেশন হচ্ছে, সেখানে কিন্তু ডেক্সামিথাজোন বলুন বা হচ্ছে আমাদের মিথাইলপ্রেডনিসোলোন বলুন, এগুলো কিন্তু লাইফ সেভিং ড্রাগ। সিআরপি আচ্ছা। দেখে দেখে এগুলো দেওয়া হয়। তো স্টেরয়েড দিলেও কিন্তু সুগারটা লেভেলটা বাড়ে, এবং স্ট্রেসের জন্য এন্ডোক্রিনাল ডিস্টারবেন্সের জন্য সুগার লেভেল বাড়ে ইটসেলফ। তারপরে যে পুয়ার ইনটেক হয় অনেক সময়, তো সেই জন্য হচ্ছে যে ব্লাড সুগার স্ট্যাটাসটা দেখা উচিত। র্যান্ডমলিও দেখা যেতে পারে ফাস্টিং ব্লাড সুগার, পিপি ব্লাড সুগার, আর লাস্ট 3 মাসের মধ্যে পোস্ট ডিসচার্জ তার গ্লাইসেমিক কন্ট্রোল কি দেখাচ্ছে দেখার জন্য HbA1c স্টাডি করা। কেউ যদি আচ্ছা। রেনাল কম্প্রোমাইজ হয়, রেনাল কম্প্রোমাইজ হলে তার রেনাল যে কোনো রেনাল কম্প্রোমাইজ একই মতো ব্লাড সুগারের মতো ডায়াবেটিসের মতো ক্রনিক কিডনি ডিজিজও one of the important cause of poor immunity, poor immune response. So uric-creatinine should be known. আর ক্রিয়েটিনিন স্ট্যাটাসের আচ্ছা। উপর ডিপেন্ড করে আমি আনফ্র্যাকশন হেপারিন দেবো না লো মলিকুলার হেপারিন দেবো ডিসাইড করতে হয়। আর ক্রিয়েটিনিন উপর ডিপেন্ড করে অনেক ড্রাগের ডোজ মডিফিকেশন, ডোজ মনিটরিং এর প্রয়োজন পড়ে। ফ্লুইডেরও মানে যদি পেশেন্ট অ্যাডমিশন থাকে, ওরাল ইনটেক কম হয়, মুখে খাবার খাচ্ছে না, সেক্ষেত্রে কি পরিমাণ ফ্লুইড দেবো, কতটা জাস্টিফাইড অ্যামাউন্টে দেবো, সেটা বোঝবার জন্য ক্রিয়েটিনিন, ইউরিয়া, ইজিএফআর, ইউরিন আউটপুট এগুলো মনিটর করার প্রয়োজন। আর আচ্ছা। লিভার ফাংশন টেস্ট হচ্ছে যদি কারো ক্রনিক অ্যালকোহলিক থাকে, ভাইরাল হেপাটাইটিস থাকে, তাদের ক্ষেত্রে লিভারের স্ট্যাটাস, বিকজ এইগুলো পুয়ার ইমিউনিটির কারণ হতে পারে, বোঝবার জন্য টোটাল বিলিরুবিন, এসজিপিটি স্পেশালি করতে দেওয়া হয়। আর প্রয়োজন পড়লে অনেক সময় রেমডিসিভির বলে একটা ইনজেকশন দেওয়া হয়। তো রেমডিসিভির দেওয়ার সময় অনেক সময় যদি লিভার ফাংশন পোর থাকে রেমডিসিভির দেওয়া হয় না। হুম। আর অ্যালকোহলিক পার্সনদের ক্ষেত্রে তো ডেফিনেটলি মানে উইথড্রল সিমটম হচ্ছে কিনা, বা হচ্ছে তার সাথে সাথে হচ্ছে যে হেপাটোটক্সিসিটি কোনো অ্যারাইজ করছে কিনা, সেগুলো অনুযায়ী ডোজ, ড্রাগের ডোজ মনিটরিং এর প্রয়োজন অনুযায়ীও এটার মানে লিভার ফাংশন টেস্ট করার প্রয়োজনীয়তা পড়ে। এবার হচ্ছে তারপরে যেটা দেখা যায় সব থেকে ইম্পর্টেন্ট আরেকটা টেস্টের নাম আপনারা খুব শুনেছেন, সেটা হচ্ছে ইন্টারলিউকিন 6, IGL-6। হুম। তো IL-6। হ্যাঁ, ঘটনাটা হচ্ছে করোনা ভাইরাস ফুসফুসে গেল, ফুসফুসে যেয়ে ওখানে ও এন্ডোথেলিয়াল সেলগুলোর কাছে যেয়ে ও পেনিট্রেট করলো এসি রিসেপ্টর দিয়ে। তো ওখানে যে ও ফাইট করছে, ওটাকে ওখানে লোকালাইজ করার জন্য ওখানে নিউট্রোফিল আসবে, লিম্ফোসাইট আসবে, তারা তারপরে ডেনড্রাইটিক সেল আসবে, ওখানে নিশ্চয়ই ডেনড্রাইটিক সেল রয়েছে, ডেনড্রাইটিক সেলগুলো কিছু কেমিক্যাল মিডিয়েটর রিলিজ করবে, যা ওটাকেও লোকালাইজ করার চেষ্টা করবে লাংস এর মধ্যে, যাতে শরীরের মধ্যে না ছড়ায়। আর স্টাডিতে দেখা গেছে করোনার থেকে এই কেমিক্যাল মিডিয়েটরের জন্য মানুষের মর্টালিটি রেট অনেক বেশি। তো সেই কেমিক্যাল মিডিয়েটর যেটা বেরোচ্ছে, তো সেটা হচ্ছে বলে সাইটোকাইন বা কেমোকাইন বলে। তো সাইটোকাইন কেমোকাইনের মধ্যে যেগুলো হচ্ছে খুব 3-4টে বায়োকেমিক্যাল প্যারামিটার খুব বেশি মাত্রায় এর সময় বেরোয়, তার মধ্যে ইন্টারলিউকিন 1 আছে, ইন্টারলিউকিন 6 আছে, TNF আলফা রয়েছে। তো ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস, কোভিড অলসো অনেক ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস, H1N1 এর ক্ষেত্রে দেখা গেছে, বা সারি পেশেন্টের ক্ষেত্রে দেখা গেছে, কোভিড এর ক্ষেত্রে দেখা গেছে যে যে সমস্ত কন্ডিশনে এরকম হাইপার ইমিউন রেসপন্স হয়, হাইপার ইমিউন রেসপন্স, that is a dangerous condition in case of COVID, leads to excessive cytokine release, which leads to
সাইটোকাইন স্টর্ম। তো সাইটোকাইন স্টর্মে ডায়াগনোসিস করার জন্য যে বায়োকেমিক্যাল মার্কারটা ইউজ করা হয় ব্লাডের, তার নাম ইন্টারলিউকিন 6। আচ্ছা। ইন্টারলিউকিন 6 সাইটোকাইন স্টর্মে বায়োকেমিক্যাল মার্কার। তো ইন্টারলিউকিন 6 যদি বেশি বেড়ে যায়, এরকম পেশেন্ট শকে চলে যাচ্ছে, পেশেন্ট কোলাপস করছে, পেশেন্ট ড্রাউজি হয়ে যাচ্ছে, পেশেন্ট পুয়ার রেসপন্স, পেশেন্টের জিসিএস পুয়ার, সেক্ষেত্রে পেশেন্টের একটা ইনজেকশনে খুব প্রয়োজনীয়তা এসে পড়ে, তার নাম হচ্ছে টসিলিজুম্যাব। টসিলিজুম্যাব পার্টিকুলারলি এই ইন্টারলিউকিন 6 এর রিসেপ্টর গুলোকে ব্লক করে। ইন্টারলিউকিন 6 এর আবার সলিউবেল এবং সেলিমিটেটেড রিসেপ্টর রয়েছে, এগুলোকে ব্লক করে। তো সেই ইন্টারলিউকিন 6 এর ব্লকার হিসাবে টসিলিজুম্যাব আছে। তা টসিলিজুম্যাব ইন্টারলিউকিন 6 এর মাত্রার উপর ডিপেন্ড করে টসিলিজুম্যাব দেওয়া হয়, এবং টসিলিজুম্যাবের লাস্ট সোর্স অফ ড্রাগ সাইটোকাইন স্টর্মে, সেটা দেখার জন্য ইন্টারলিউকিন 6 ইউজ করা। তো আচ্ছা। আদার এবার আরো ব্যাটারি অফ টেস্ট অ্যাকর্ডিং পেশেন্টের ক্লিনিক্যাল স্ট্যাটাসের উপর ডিপেন্ড করে। তবে মোস্ট ইম্পর্টেন্ট হলমার্ক যে টেস্টগুলো আমি আবারও বলছি, সিবিসি। সিবিসির মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে হিমোগ্লোবিনটা দেখা, নিউট্রোফিল লিম্ফোসাইট রেশিওটা দেখা, আদার কোনো কারণে ফিভার রয়েছে কিনা সেটা একমাত্র ডাক্তারবাবু যাকে দেখাচ্ছেন উনি রিপোর্টটা দেখে জাস্টিফাই করতে পারেন। সিআরপি করা, প্রয়োজন পড়লে 48 থেকে 72 ঘন্টা ছাড়া ছাড়া সিআরপি রিপিট করা। সিআরপি ইনফেকশন বা ইনফ্লামেটরি কন্ডিশনে বাড়ছে কিনা বোঝবার জন্য প্রোক্যালসিটোনিন করা প্রয়োজনীয়তা থাকে। এর মধ্যে যদি কোভিড এর রিপোর্ট চলে আসে, আরটিপিসিআর রিপোর্ট হয়ে যায়, তাহলে হচ্ছে গুড ডায়াগনোসিস কোভিড। কিন্তু সব কোভিড এর সাথেও অন্য কিছু ডিজিজ একসাথে কোপ আপ করে থাকতে পারে, বা কোমরবিডিটি হিসাবে থাকতে পারে, বা হতে পারে একসাথে আদার একটা কোনো সেকেন্ডারি কজ অফ বা তার ডিজিজ থাকতে পারে, যেটা ফিভার বা রেসপিরেটরি ডিস্ট্রেস করছে। তারপরে হচ্ছে লাংসের মধ্যে, ফুসফুসে ভাস্কুলেচারের মধ্যে রক্ত জমাট বেঁধে যাচ্ছে কিনা সেটা বুঝবার জন্য ডিডাইমার টেস্ট করা। তার উপর ডিপেন্ড করে হেপারিন দেওয়া হয়। আর গ্লাইসেমিক স্ট্যাটাসটা দেখার জন্য ব্লাড সুগার গুলো মনিটরিং করা। আর রেনাল প্রোফাইল দেখার জন্য ক্রিয়েটিনিন, ইউরিয়া, লিভার ফাংশন স্টাডি করার জন্য টোটাল বিলিরুবিন, এসজিপিটি, আর সাইটোকাইন স্টর্মে ল্যান্ড আপ করলে ইন্টারলিউকিন 6। ওকে, মানে এটা এর মধ্যে মোটামুটি যদি টেস্ট প্রোফাইল। হ্যাঁ, এবার সেটা সবার ক্ষেত্রে সবগুলো করার প্রয়োজনীয়তা থাকে না। যে অ্যাসিমটোমেটিক তার ক্ষেত্রে তো কোনোটাই করার প্রয়োজনীয়তা নেই। যে মাইল্ড সিমটোমেটিক তার ক্ষেত্রে শুধুমাত্র একবার সিবিসি সিআরপি করে দেখান। যার মডারেট সিমটোমেটিক বা সিভিয়ার সিমটোমেটিক তার ক্ষেত্রে হয়তো সিবিসি সিআরপি ডিডাইমার করার প্রয়োজন পড়লো। কার হয়তো 1 মাস আগেই বা সুগার নর্মাল ছিল, তার ক্ষেত্রে সুগার করার প্রয়োজনীয়তা নেই। কেউ কোনোদিনও কোনো মানে লিভার সিমটম কিছু নেই, বমি টমি কিছু হচ্ছে না, এলএফটি করার প্রয়োজনীয়তা নেই। ডিপেন্ড করছে পেশেন্টের কিছুটা ক্লিনিক্যাল স্ট্যাটাসের উপর। অবশ্যই, বেশিরভাগ যে ক্ষেত্রেই বিশেষজ্ঞের কাছে আছেন, যে বিশেষজ্ঞের কাছে দেখাচ্ছেন, এখন তো বেশিরভাগ লোকজনই টেলিফোনিক কনসালটেশন নেয়। আর আপনি একটা কোশ্চেন করেছিলেন যে কখন কোনটা করব, তো বেশিরভাগ টেস্টই খালি পেটে করলে উপকারিতা বেশি, রেজাল্ট অ্যাকুরেট আসে। খালি পেট বলতে 12 ঘন্টার ফাস্টিং স্টেজ বোঝায়। আর পিপি ব্লাড সুগারটা খুব ইম্পর্টেন্ট। পিপি ব্লাড সুগারটা মানে খাওয়া শুরু করার পর থেকে 2 ঘন্টা। আচ্ছা, মানে ধরুন দুজন লোকের দুরকম খেতে সময় লাগে, কেউ 10 মিনিট এই খাবারটা খায়, কেউ 12 মিনিট, ডাজন্ট ম্যাটার, শুরু থেকে কাউন্ট করবো আমরা 2 ঘন্টা। হ্যাঁ, বা কেউ আধ ঘন্টা ধরে খেলো, কেউ 10 মিনিট ধরে খেলো, কেউ 1 থালা ভাত খেলো, বা কেউ দুটো খাবার খেলো। যেই মাত্র খাবার পেটে পড়বে সঙ্গে সঙ্গে ইনসুলিনটা হচ্ছে রিলিজ করতে আরম্ভ করে। সেই জন্য বর্তমান গাইডলাইন খাবার শুরু করার পর থেকে 2 ঘন্টা। তাহলে মোটামুটি একটা আমরা সমস্ত টেস্ট প্রোফাইল পেলাম। তার সঙ্গে আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা জানতে পারলাম, সেটা কোভিড না, আরো সবের ক্ষেত্রেই প্রযোজ্য, অ্যাকচুয়ালি প্যাথোলজি জিনিসটাই তাই। তো ম্যাক্সিমাম টেস্টই খালি পেটে করলে এফেক্টিভনেস বেটার। 12 ঘন্টা খালি পেটে থেকে ফাস্টিং সুগার, আর খাওয়ার যেরকম খাওয়া শুরু করা থেকে 2 ঘন্টা বাদ দিয়ে পিপি সুগার করা, বাকি সব টেস্টই খালি পেটে মোটামুটি করা যায়। এর মধ্যে সিবিসির সাথে অনেক ল্যাবে ইএসআরটা বসায়। ইএসআর অ্যাকচুয়ালি খালি পেটে করান, তাহলে সিবিসি যে কোনো সময় দেওয়া যায়, কিন্তু সেই যেহেতু সিবিসির সাথে ইএসআর জিজ্ঞাসা করে নিতে হবে
সিবির সাথে যদি এসআর বেশ হয় তাহলে খালি পেটে করলে ভালো। বাকিগুলো প্যারামিটার গুলো নট নেসেসারিলি খালি পেটেই করতে হবে, তবে লিভার ফাংশন টেস্ট খালি পেটে করালে ভালো। কেউ যদি লিপিড প্রোফাইল করাতে চায়, যদিও এটা লিপিড প্রোফাইলে গুরুত্ব কোভিড এর ক্ষেত্রে নেই, লিপিড প্রোফাইল হুম। করাতে চায় খালি পেটে করালে ভালো। আবার সিআরপি খালি পেট মানে 12 ঘন্টা? 12 ঘন্টা। সিআরপি নো আচ্ছা। রিলেশনশিপ উইথ মিল, ডি ডাইমার নো রিলেশনশিপ উইথ মিল, ক্রিয়েটিনিন নো রিলেশনশিপ উইথ মিল। আর হলো এত সোজা উপায়, ফাস্টিং ব্লাড সুগার, এলএফটি, লিপিড প্রোফাইল, এইগুলো ফাস্টিং এ করাবেন, বাকিগুলো হচ্ছে আইডিয়ালি নো রিলেশনশিপ উইথ মিল। আচ্ছা। আর আর একটা জিনিস জিজ্ঞেস করবো, এতগুলো তো টেস্ট আমরা জানলাম, তো মোটামুটি মানে এর মধ্যে আর কি স্পেশালি কোভিডে যেহেতু অনেক লোকই করাতে হচ্ছে, আমাদের সবাইকেই আরটিপিসিআর করাতে হচ্ছে, আমাকে নিজেকে 2বার আরটিপিসিআর করাতে হয়েছে, আপনাদের তো আরো অনেক বেশিবার করাতে হচ্ছে, সাধারণ মানুষকেও করাতে হচ্ছে, সন্দেহ হলেই করাতে হচ্ছে, ডাক্তারবাবুরাও লিখছেন। তো এই যে টেস্টগুলো আরটিপিসিআর, র্যাট ইত্যাদি যেগুলো পপুলার টেস্ট, এইগুলোর যদি কোনো গভর্নমেন্ট গাইডলাইন থাকে যে এইরকম খরচের মধ্যে করা বা কিছু, মানে অনেকেই তো করাচ্ছেন, তো একটু খরচটা যদি জানিয়ে দেওয়া যায় তাদেরকে আর কি। আরটিপিসিআর এর ক্ষেত্রে স্টেট টু স্টেট গভর্নমেন্টে বেঁধে ধরা খরচা রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ক্ষেত্রে আরটিপিসিআর এর ক্ষেত্রে টেস্ট কস্ট প্রাইস এমআরপি ধরা রয়েছে 950 টাকা। তার একটা অর্ডারও পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য ভবন থেকে বার করেছিল, আমি অর্ডারটা দেখেছি। যেমন ভ্যাকসিনের ক্ষেত্রেও একটা এমআরপি প্রাইস করে দেওয়া রয়েছে। এর বাইরে বিভিন্ন ল্যাব কালেকশন পারপাস কিছু টাকা নিয়ে থাকে, পিপি কস্ট, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট কস্ট, কালেকশন মেটেরিয়াল হিসেবে, রেজিস্ট্রেশন পারপাস। তো সেটা এই 950 টাকার মধ্যে ইনক্লুডিং না এক্সক্লুডিং, সেগুলো যিনি করাবেন তিনি যদি ল্যাবের সাথে বুঝে নেন সেটাই ভালো। Okay. আর গভর্নমেন্ট হসপিটালে তো এই প্রত্যেকটি টেস্ট নিখরচায় প্রোভাইড করা হয়। আমরাও উলুবেড়িয়া হসপিটালে যখন কালেকশন করি র্যাপিড অ্যান্টিজেন টেস্টটি বলুন আর আরটিপিসিআর নিখরচায় করার ব্যবস্থা করে দিই। আর এর বাইরেও দুটো মেথডে আরটিপিসিআর করার জন্য টুল রয়েছে, একটা পিসিআর মেশিনে করা হয়, ট্রুন্যাট মেশিনে করা যায়। ট্রুন্যাট মেশিনে এখন টিবি টেস্ট পারফরমেন্সটা খুব বেশি হচ্ছে, সিবিন্যাট মেশিন করা যায়। আচ্ছা। মোটামুটি তাহলে সব দিক দিয়েই আমরা, যারা আমাদের অডিয়েন্স, তাদেরকে আজকে কিছু ইনফরমেশন পৌঁছে দিতে পারলাম। লাস্টে খালি একটা জিনিস জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে যে আরটিপিসিআর তো একজন রোগাক্রান্ত হওয়ার পরে পজিটিভ আসতেই পারে, এবার তার যদি রোগ মুক্তি ঘটে, তিনি সুস্থ হয়ে গেলেন, তারপরেও কি তার আরটিপিসিআর পজিটিভ আসতে পারে? বা যদি আরটিপিসিআর নেগেটিভ আসে তাহলে সেটা কতদিন পরে আসবে? দেখুন, ব্যাপারটা হচ্ছে সাধারণত স্টেট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা আইসিএমআর রিপিটেড টাইম বলেছে মাইল্ড সিমটোম্যাটিক, অ্যাসিমটোম্যাটিক, মাইল্ড সিমটোম্যাটিক, মডারেট সিমটোম্যাটিক, এনাদের ক্ষেত্রে রিপিট টেস্ট করানোর কোনো প্রয়োজনীয়তা নেই। বিকজ আমাদের আইসোলেশন পিরিয়ড এখন 17 ডেজ, 10 দিন প্লাস 7 ডেজ, 10 + 7 ডেজ। স্ট্রিক্ট হোম আইসোলেশনের গাইডলাইন রয়েছে এবং হোম আইসোলেশন একজন পার্সোনাল কেয়ার গিভার থাকতে হবে, তারও একটা গাইডলাইন রয়েছে। এরপর 17 ডেজ পারে কারো কারো ফলস পজিটিভ আরটিপিসিআর রিপোর্ট আসতে পারে, কারণ পিসিআর আরটিপিসিআর এর মাধ্যমে আমরা ডেড না লিভিং ভাইরাস সেটাকে ডিফারেন্সিয়েট করতে পারি না। ডিউ টু এপিথেলিয়াল শেডিং অফ দ্য ডেড ভাইরাস, আরটিপিসিআর মে কাম ফলস পজিটিভ। এবং এই 17 ডেজ কেউ যদি কমপ্লিট হোম আইসোলেশনে থাকে তবে তার কি জ্বালা সে তবেই বুঝবে। কেউ যদি হোম আইসোলেশনে থাকে, মাঠে ফুটবল খেলতে যায়, কাউকে কিছু না বলে, সেটা তার দায়বদ্ধতা সোসাইটির প্রতি। অবশ্যই, অবশ্যই। ঠিক আছে। তো এটা একটা আমরা বুঝতে পারলাম যে আরটিপিসিআর এর ক্ষেত্রে তারপরেও পজিটিভ আসতেই পারে, কারণ ভাইরাসটা জীবিত না মৃত সেটা পরীক্ষা করার উপায় আমাদের মেশিনে থাকে না। সাধারণত তো দেখা গেছে 3 থেকে টেস্ট, 4 মাস পর্যন্ত আরটিপিসিআর এর পরেও ফলস পজিটিভ হতে পারে। আচ্ছা, যে পজিটিভ ছিল হ্যাঁ, যারা সিভিয়ার সিমটোম্যাটিক, যে সিসিইউতে অ্যাডমিশন ছিল, এইচডিইউতে ছিল, তার বিফোর ডিসচার্জ তাদের ক্ষেত্রে গাইডলাইন রয়েছে
RT-PCR নেগেটিভ রিপোর্ট আসার পরে ডিসচার্জ হবে। বাট দ্যার ইজ ইন কেস অফ অ্যাসিমটোম্যাটিক, মাইল্ড সিমটোম্যাটিক, মডারেট সিমটোম্যাটিক, there is no requirement for repeat RT-PCR. আচ্ছা, তো আমরা এটাও গাইডলাইনটা জানতে পারলাম, আর মোটামুটি আলোচনা শেষে চলে এসেছি। তার আগে একটা জিনিস জিজ্ঞেস করে নেবো, সেটা আমরা প্রায় সব বিশেষজ্ঞকেই জিজ্ঞেস করছি, সুজয়বাবুকেও একই প্রশ্ন আমার থাকবে। তৃতীয় ওয়েভ মোটামুটি যা মনে হচ্ছে ইনহেভিটেবল, সে আসবে অথবা এসেছে, বিভিন্ন জনের বিভিন্ন মতামত। আপনার এই বিষয়ে তৃতীয় ওয়েভ সংক্রান্ত একটু ওপিনিয়নটুকু আমরা ইন ব্রিফ শুনতে চাইব। দেখুন, থার্ড ওয়েভ আসবে না থার্ড ওয়েভ আসবে না, কবে আসবে কবে আসবে না, এ নিয়ে অনেক স্টাডি, অনেক অ্যানালিসিস, অনেক এপিডেমিওলজিক্যাল সার্ভে চলছে। সেরো কনভার্সন কত হচ্ছে, কিছুদিন আগে কোনো একটা নিউজ পেপারে বুঝলাম যে থার্ড ওয়েভ মেনলি বাচ্চাদের অ্যাফেক্টেড করবে বিকজ অফ মিউটেশন অফ দ্য ভাইরাস। ভাইরোলজি প্রিন্সিপাল অনুযায়ী ভাইরাসে যত মিউটেশন হয় তার ভিরুলেন্স তত কমে, কিন্তু স্প্রেডিং ক্যাপাসিটি তত বাড়ে। তো যেহেতু এটা এসি রিসেপ্টর দিয়ে ঢুকতো, ACE, আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, এসি রিসেপ্টর দিয়ে ঢুকতো, তো সেটা বাচ্চাদের ক্ষেত্রে অতটা ডেভেলপ হয় না বলে এতদিন পর্যন্ত বাচ্চারা খুব একটা ইনফেক্টেড হতো না, বা ইনফেক্টেড হলেও মাইল্ড সিমটোম্যাটিক বা অ্যাসিমটোম্যাটিক থাকতো। তো বলা হচ্ছে যে সেকেন্ড ওয়েভে যেমন অ্যাডাল্টরা র্যাম্পান্ট অ্যাফেক্টেড হয়েছিল, পিডিয়াট্রিক পপুলেশন থার্ড ওয়েভে অ্যাফেক্টেড হবে। বাট সেটা ডিপেন্ড করছে ভাইরাসের মিউটেশন কোন জায়গা পৌঁছবে তার উপর। সেটা এখনো বলবার মতো জায়গায় হয়তো আমরা আসিনি। আর থার্ড ওয়েভ কবে আসবে, কেউ কেউ বলছে, শুনেছি থার্ড ওয়েভ মহারাষ্ট্রে চলে এসছে, পশ্চিমবঙ্গে আসবার সময়ের অপেক্ষা, এগুলোও বলতে পারবো না। তবে সব দায়বদ্ধতা আমার আপনার নয়, দায়বদ্ধতা কিন্তু জনগণেরও 50%। এই সহনাগরিককে প্রোগ্রাম করে দায়বদ্ধতা বাড়াতে পারবে। যে থার্ড ওয়েভের পরে হয়তো ফোর্থ ওয়েভও আসতে পারে, ফোর্থ ওয়েভের পরে ফিফথ ওয়েভও আসতে পারে, হয়তো আস্তে আস্তে ধীরে ধীরে হয়তো আমরা সবাই এটার ক্ষেত্রে যোজবার মতো ক্ষমতা কোনো না কোনো ভাবে শরীর তৈরি করে নেবে। কারণ যতগুলো প্যান্ডেমিক এসছে আলটিমেটলি মাস স্কেলে মাস ডিস্ট্রাকশন করে বেরিয়ে গেছে। এটা মানে হিউম্যান সোসাইটি তো ওয়ান কাইন্ড অফ চেঙ্গিস খান বা তৈমুর লং প্যান্ডেমিক গুলো, সে স্প্যানিশ ফ্লু বলুন বা বুবনিক প্লেগই বলুন। তো এক সময় তো ইউরোপে 50% পপুলেশন প্লেগে মারা গিয়েছিল। আমরা ছোটবেলায় খুব কমনলি শুনতাম কলেরায় গ্রামের পর গ্রাম বাংলা উজাড় হয়ে যেত। ঠিক, পরবর্তীকালে অ্যান্টিবায়োটিক এসছে, হয়তো পরবর্তীকালে, কারণ কোভিড এর ক্ষেত্রে যদিও ভাইরাল, অ্যান্টিভাইরাসে সেরকম এখনো পর্যন্ত আবিষ্কার সেই জায়গায় পৌঁছয়নি, কারণ ভাইরাসের মিউটেশন খুব র্যাপিডলি হয়। হয়তো অ্যান্টিভাইরাল কি আসবে বলতে পারবো না। আর সবই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের উপর ডিপেন্ড করে বসে রয়েছে। থার্ড ওয়েভের কি আসবে কি আসবে না, চারটি জিনিসের উপর ডিপেন্ড করছে বলে আমার মনে হয়। এক নম্বর হচ্ছে প্রপার ইউজ অফ মাস্ক, 2 নম্বর হচ্ছে সোশ্যাল ডিস্টেন্স, 3 নম্বর প্রপার স্যানিটেশন, 4 নম্বর হচ্ছে মাস অ্যাওয়ারনেস। এই চারটে জিনিস না থাকলে কোনো ওয়েভকেই আমরা ঠেকাতে পারবো না। যে কোনো সংক্রামক বিধি এই চারটে ডিজিজ না থাকলে কিন্তু ছড়িয়ে পড়ে। যে কোনো ডিজিজ স্প্রেড করতে গেলে তার অ্যাওয়ারনেসটা দরকার, যে কিভাবে স্প্রেড করে, এবং সেইগুলো যদি আমাদের কমন পপুলেশনে একটু মাস্ক পরার প্রবণতা যদি বাড়ে, একটুখানি সোশ্যাল ডিস্টেন্সিং, সোশ্যাল নর্ম গুলো মানবার প্রবণতা বাড়ে, তাহলে আমরা বোধহয় অনেকটাই গুছিয়ে উঠতে পারবো নিজেদের। অবশ্যই অবশ্যই। যেটা ফাইনালি আমাদের সুজয়বাবু বললেন, আমাদের সেটা মাথায় রাখতে হবে। আমাদের মানে ভাইরাসের যে গতিবিধি, তার কিরকম পরিবর্তন হচ্ছে, চিকিৎসা পদ্ধতির কি উন্নতি হচ্ছে, সেটা বিশেষজ্ঞরা দেখছেন। তারা প্রাণপাত করে চেষ্টা করছেন, কাজ করে চলেছেন, এবং তারপরেও তারা বাড়তি সময় দিচ্ছেন। যেমন আজকে আমাদের ধরুন যে সোশ্যাল অ্যাওয়ারনেস তো প্রোগ্রাম, এটা তাতে নিজের সমস্ত কাজ শেষ করে এসেও আজকে সুজয়বাবু আমাদের সঙ্গে বসেছেন। এর আগেও আমরা অন্যান্য মানুষকে আমাদের সঙ্গে পেয়েছি। কিন্তু তার পাশাপাশি আমাদেরও একটা দায়িত্ব আছে, সেটা হচ্ছে কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার, সেটাকে কন্টিনিউ করা, মাস্ক পরা, ডিস্টেন্সিং মেনটেন করা, অযথা বাইরে না যাওয়া, ভিড় না করা,
যে নিয়মগুলো আমরা আমাদের ডেইলি লাইফকে সুচারুভাবে সম্পন্ন করার সঙ্গে সঙ্গে মেনটেন করতে পারি, সেগুলো আমাদের করতে হবে। আহ, আমরা এই সম্পূর্ণ তথ্যগুলো ওনার কাছ থেকে পেলাম। একেবারেই আলোচনা শেষে চলে এসেছি। এই সমগ্র আলোচনাটার জন্য এবং ওনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য ওনাকে সহনাগরিকের তরফ থেকে আরো একবার অনেক ধন্যবাদ জানাই। যারা এই আলোচনাটা আমাদের আজ একটু সময়টা চেঞ্জ হয়েছিল প্রকৃতিগত কারণে, আমাদের ইউজুয়ালি লাইভটা আমরা 7টায় যাই, তো যারা লাইভে প্রোগ্রামটা দেখতে পেলেন না, এই প্রোগ্রামটা আমাদের পেজে তো থাকবেই, আর এটা আমাদের যে ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে যাবে 24 থেকে 48 ঘন্টার মধ্যেই। আপনারা সেখানে গিয়েও এই প্রোগ্রামটাকে পুরোপুরি দেখতে পারেন। সঙ্গে থাকুন, সাবধান থাকুন, সচেতনতার সাহায্যে আমরা এই মহামারীকে রুখে দিতে পারি। সুজয় বাবুকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। সহনাগরিকের তরফ থেকে সমগ্র শ্রোতা দর্শক যারা অনুষ্ঠান দেখলেন এবং সুজয় বাবুকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানটি শেষ করছি। ধন্যবাদ। নমস্কার।